NLFT ADTA by Hagotor Habang Haste Habang ni bisingo tongkachangni agreement ngmani haini by Mantri Bokrok Narendra Modi Central ni Home Minister Amit Shah te Haste ni Mantri Bokrok Professor Dr. Manik Shah MP Biplop Kumar Deputy Devaramathani Ojoma Obakra Pratyut Kishore Manikho Devarmano Khaka Hamia Bharka BJP ni Pradesh Committee ni Berkhakdei Kaisa Koktoma Thunaruni Pandabo Obahina Kokshaka Pradesh BJP ni Khukpang Subrata Chakraborty Transalo Dilibo Hagotor Habang Haste Habang te Hadafuni Bagai Jaba Klaina Hini Silai Balai Ongkhornai NLFT te ADTA ni bisingo Kaisa agreement ngmani tongkachangni aro manjakmani Home Minister Amit Shah Haste ni Mantri Bokrok Professor Dr. Manik Shah MP Biplop Kumar Deputy Devaramathani Ojoma Obakra Pratyut Kishore Manikho Bahadur Devarmabo Sangrongshalo BJP Haste ni Habano Koktoma Thunai Panda Khlai Jotono Khaka Hamia Bharka Pradesh BJP ni Berkhakdei Khukpang Subrata Chakraborty Koktoma Thunai Bwskango Pradesh BJP ni Khukpang Shaka Haste bo Salkolok Rupindo tongkachang kri tongmani Phiaba Narendra Modi Mantri Bokrok ni Asok Thai Asokmani Olono Tripura Khoboi Salkolok Haste ni Joto Haste bono Jerok Silai Balai Jaba Khlaina Ongkor Kaborok Joto tongkachangni Labawo Kifili Phaika Haini bai Tabuk Jora Kaisini Peace Agreement Engka Aboni Bisingo Kaitam Tripura Haste bo Sangrongshalo Haste Bidhan Sabha ni Adhibeshino Narendra Modi no Waitam Bereni Mantri Bokrok Asok Thaio Asok Rima bai Mantri Bokrok Narendra Modi do Khaka Hamia Phori Kaisa Prostab Yagon Harjakmani Phiaba Abono Sejaka Congress te Yaksebadol Abono Kitingibo Khokhenka Pradesh BJP Khukpang Subrata Chakraborty গতকাল দিল্লিতে ভারত সরকার ত্রিপুরা সরকার এবং NLFT ADTF এর মাঝখানে একটি ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে দীর্ঘ ৩৫ বছর ধরে NLFT এবং ADTF এর সার্বিকভাবে জীবনের মূল স্রোতে ফিরে আসার এবং রাজ্যের উন্নয়নে অংশীদার হওয়ার যে একটা সমস্যা ছিল তার সম্পূর্ণ নিরসন ঘটেছে ৩২৮ জন NLFT এবং ADTF এর যারা রয়েছেন তারা জীবনের মূল স্রোতে ফিরে আসবেন এবং রাজ্যের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করবেন তো এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার জন্য আমরা প্রথমেই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি দেশের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয় এবং তার সঙ্গেও সেই শান্তি চুক্তি স্বাক্ষরের মুহূর্তে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সাংসদ লোকসভা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় উপস্থিত ছিলেন তীব্রাবতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয় সহ অন্যান্য যারা ছিলেন তাদের প্রত্যেককে বিশেষ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অমিত ভাই শাহজি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজিকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা কারণ আমরা সবাই অবগত আছি একটা দীর্ঘ দশক ধরে ত্রিপুরায় উগ্রপন্থীর একটা সমস্যা বাড়ন্ত ছিল এবং আমরা লক্ষ্য করেছি এই উগ্রপন্থী সমস্যা নিরসনের জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চলকে উগ্রপন্থার থেকে বার করে এনে জাতীয় উন্নয়নের মূল স্রোতে কি করে পরিচালিত করতে হবে এবং উগ্রপন্থা সমস্যার সার্বিক নিরসনের জন্য সর্বতোভাবে সতত তিনি প্রয়াসী রয়েছেন এবং যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে 12টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে ত্রিপুরা রাজ্যের 3টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে আপনারা অবগত আছেন 2019 সালে NLFT SD একটা প্রথম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় NLFT SD শান্তি চুক্তি এবং তারপর ব্লু রিয়াং শরণার্থীর বিষয়ে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2020 সালে এবং তারপর গতকাল তৃতীয় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কারণ
এটা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যার সুদূর প্রসারী লক্ষ্য হলো, যেখানে আগে বলা হতো দিল্লি বহুত দূর, এটা আমরা প্রচুর শুনেছি, দিল্লি অনেক দূর, এটা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। আর মোদীজি বলছেন ত্রিপুরা যদি আমার ঘর হয়, মিজোরাম যদি আমার ঘর হয়, দিল্লিও আমার ঘর। তার জন্য যোগাযোগ থেকে শুরু করে সার্বিক উন্নয়ন কি করে নর্থ ইস্টে করতে হয়, ত্রিপুরা রাজ্যের করতে হয়, সেটা যেমন করছেন, সঙ্গে শুধুমাত্র বাহ্যিক যোগাযোগ নয়, আন্তরিক যোগাযোগে একের সঙ্গে অপরের সম্পর্ক তৈরি করা, আস্থা অর্জন করা এবং যা কমিটমেন্ট করছেন অক্ষরে অক্ষরে প্রতিপালন করা, এবং সেই প্রতিপালন করতে গিয়ে যেই কারণে উগ্রপন্থা সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল, যেই কারণে সেগুলি দশকের পর দশক ধরে জিইয়েছিল, সেই জায়গা থেকে তার নিরসনের জন্য চেষ্টা করছেন। এবং এই শান্তি চুক্তি মোতাবেক 250 কোটি টাকার প্যাকেজ অলরেডি তিনি ঘোষণা করেছেন। কারণ মূল লক্ষ্য হচ্ছে বিশেষ করে জনজাতিরা যারা এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন একটা দীর্ঘ সময় পর্যন্ত, এবং তাদের যাতে ভাষাগত, জাতিগত, সংস্কৃতিগত, ঐতিহ্যগত সমস্ত রকম উন্নয়ন যাতে করা যায়, সেই বিষয়টাকে বিশেষ করে নজর দেওয়ার জন্যই। কারণ মোদী বহু শান্তি চুক্তি বা বহু চুক্তি হয় যেটা শুধুমাত্র কাগজে কলমে থেকে যায়, কিন্তু মোদীজি যেটা করেন, যেটা বলেন, সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করার জন্য সর্বত তিনি প্রয়াসী থাকেন। তো তার জন্য আমরা এই যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলিতে যে 12টা চুক্তি, আমরা কার্বি আংলং বলি, কিংবা আমরা উলফা চুক্তি বলি, কিংবা নাগাল্যান্ডের মেগা চুক্তি বলি, মণিপুরে বলি, যতগুলি চুক্তি 2019 থেকে ধারাবাহিকভাবে হচ্ছে, এবার 2024-এর প্রথম চুক্তি সেটা হলো, তার প্রত্যেকটার মূল লক্ষ্য হচ্ছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের মূল সমস্যাকে সমাধান করে তার থেকে রাজ্যকে এবং রাষ্ট্রকে একটা নতুন পথে চালিত করা। কারণ নরেন্দ্র মোদীজি প্রথম দেশের প্রধানমন্ত্রী যিনি উত্তর পূর্বাঞ্চলকে অবহেলিত রাজ্যের থেকে বার করে তিনি রাজ্যগুলিকে অষ্টলক্ষ্মী হিসেবে পূর্বাঞ্চলকে তিনি ভূষিত করেছেন। তিনি প্রথম বলেছেন যে এটা হচ্ছে পূর্বোদয়, মানে পূর্ব ভারতের যদি বিকাশ হয় তাহলে দেশের সার্বিক বিকাশ হবে, এবং পূর্ব ভারতের এই বিকাশের জন্য এটাকে গেটওয়ে তিনি বলছেন, এটাকে বিকাশের নতুন গেটওয়ে হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চল। কাজেই এর ফলে নরেন্দ্র মোদীজির যে ভিশনারি যে পরিকল্পনা নিয়ে তিনি সেটা করেছেন, তার জন্য রাজ্যের মানুষ একদিকে যেমন উন্নয়নের মূল স্রোতে তারা শরিক হবেন, ঠিক তার বিপরীতে এটাও আমরা বলতে পারি যে এই রাজ্যের মধ্যে এতদিন ধরে অস্থিরতার যদি কোন রকম বাতাবরণ থেকে থাকে, তারও চূড়ান্ত পর্যায়ের সর্বশেষ নিরসনের জন্য সেই বিষয়টাকে তিনি সম্পন্ন করছেন। কারণ আমরা জানি একটা সময় পর্যন্ত উগ্রপন্থার রমরমা ছিল, আমাদের মনে হতে পারে অনেকটাই বোধহয় ছিল না। তো একটা ডাটাবেস থেকে আমরা পরিষ্কার বলতে পারি 10 আগস্ট 2019-এ যে চুক্তিটা হয়েছিল, এনএলএফটি এসডি মানে শবীর কুমার দেববর্মা, ওনার সোনার যে গ্রুপ ছিল, সেখান থেকে আমরা দেখি সেই চুক্তির অনুযায়ী 2005 থেকে 2015 সাল অব্দি এই ত্রিপুরা রাজ্যে এনএলএফটির 317টা ইনসার্জেন্সি ইনসিডেন্ট ত্রিপুরায় ঘটেছিল, যার ফলশ্রুতিতে 28 জন সিকিউরিটি পার্সোনাল প্রাণ হারিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, 62 জন মানুষ সেখানে প্রাণ হারিয়েছিলেন, এবং অনেক জীবনের সম্পত্তি ইত্যাদি নষ্ট হয়েছিল। এবং সেই চুক্তি মোতাবেক 2019-এ এনএলএফটি এসডি যে চুক্তি হয়েছিল, 88 জন সেই এনএলএফটি গ্রুপের সদস্য তাদের অস্ত্র সমর্পণ করে জীবনের মূল স্রোতে ফিরে এসেছিলেন। কিন্তু তারপরেও আরো কিছু রয়ে গেছিল, যাদেরকেও মূল স্রোতে ফিরিয়ে আনা একমাত্র লক্ষ্য ছিল মোদীজির এবং অমিত ভাই শাহজির। এবং এর ফলশ্রুতিতে এই চুক্তিগুলি রূপায়ণ কি করে হয় তার সম্পূর্ণ নিদর্শন আমরা দেখতে পাই। ব্লু রিয়াং সেটেলমেন্ট যেটা হয়েছে, তাদের আবাস নির্মাণ থেকে শুরু করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে মূল 300-র উপরে যে স্কিম রয়েছে, সমস্ত স্কিমের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন, এমনকি তাদের লাইভলিহুড যেটা তারও ব্যবস্থাপনা সেখানে রয়েছে। কাজেই এই ধরনের যে একটা তাদের জীবন জীবিকাকে সুনিশ্চিত করে শান্তিপূর্ণ সহাবস্থানে
পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে তাদের মূলগত সমস্যা যেগুলো রয়েছে তার উন্নয়নের মাধ্যমে শান্তি স্থাপন, শান্তিকে সুস্থিতিশীল রাখা, সুদৃঢ় করা এবং সুদূর প্রসারী ভাবে এই শান্তি স্থাপনের মাধ্যমে সবকা সাথ সবকা বিকাশের যে মূল লক্ষ্য সেই উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখা, এই লক্ষ্যেই এই শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। এবং এই ঐতিহাসিক শান্তি চুক্তির জন্য আমরা আবারও আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয়, প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয় সহ অন্যান্য যারা আছেন এবং যারা স্বাভাবিক জীবনে ফিরে আসছেন তাদেরকেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আশা করি রাজ্যের উন্নয়নে তারা অংশগ্রহণ করবেন। স্বাভাবিক জীবনে যারা আসবেন তারা সাধারণ মানুষ, তাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নেই। তারা একটা সময় ইনসার্জেন্সি গ্রুপে ছিলেন, তো তারা বিজেপিতে আসবেন, কংগ্রেসে আসবেন, অন্য কোনো দলে যাবেন, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। রাজনীতি করবেন তার কোনো বাধ্যবাধকতা নেই। ওনারা কিভাবে ওনাদের জীবন যাপন করবেন এটা ওনাদের বিষয়। কিন্তু ত্রিপুরা সরকার, ভারত সরকার তাদের স্বাভাবিক, সাধারণ, শান্তিপূর্ণ, সুস্থ জীবনযাপন এবং জীবনমানের সার্বিক উন্নয়ন, জাতীয় উন্নয়নের মূল স্রোতে এবং ত্রিপুরা রাজ্যের যে জীবনমান রয়েছে তার মূল স্রোতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে সরকারের একমাত্র লক্ষ্য। আমরা অদ্ভুত রকম ভাবে দেখেছি যারা রাজনৈতিক শিষ্টাচারের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, সৌহার্দ্য সৌজন্যতার কথা বলেন, বিধানসভায় আজকে একটি প্রস্তাব উত্থাপিত হয় তৃতীয়বারের জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতায় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মোদীজিকে ধন্যবাদের জন্য একটি প্রস্তাব গৃহীত হয়। কিন্তু সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বিরোধী দলের যারা ছিলেন তারা। এবং আমরা বিশ্বাস করি যেহেতু গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, গোটা দেশে নির্বাচন হয়েছে, দেশের বৃহত্তম অংশের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন এবং বৃহত্তর অংশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। কাজেই ওনাকে দলমত নির্বিশেষে এই জায়গায় ওনার যে নতুন দায়িত্ব গ্রহণ, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ, সকলের উচিত ওনাকে সৌজন্যতার বশে হলেও ওনাকে কংগ্রেচুলেট করা, অভিনন্দন জ্ঞাপন করা। সেই জায়গায় ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের বিরুদ্ধে যেভাবে তারা দাঁড়িয়েছেন সেটা তাদের রাজনৈতিক অসৌজন্যতা, শিষ্টাচার বিরোধী মনে হয় এবং হয়তোবা তাদের দেউলিয়া রাজনীতির প্রকাশ। কাজেই এই ধরনের রাজনৈতিক যে পটভূমি তারা তৈরি করছেন সেটা আগামী প্রজন্মের জন্য আমার মনে হয় না খুব একটা শোভন হবে। তো এই কথাটা আপনাদের মাধ্যমে আমরা রাখলাম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা করতে পারেন।